আধো পোড়া হাতে পোড়া লাল মরিচ ডলে ডলে ভাতের দলা পাকাচ্ছে রাত। যন্ত্রণায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁট কামড়ে ধরে যন্ত্রণাটা সহ্য করলো রাত। লাল টকটকে হয়ে যাওয়া ভাতগুলো দেখে শরীর কেঁপে উঠল রাতের। বোঝাই যাচ্ছে প্রচুর ঝাল হবে। বা হাতের উল্টো পিঠে চোখ মুছে কাপা কাপা হাতে একদলা ভাত নিজের মুখে তুলে নিল। ঝালে চোখের পানি নাকের পানি সব একাকার। দ্রুত গতিতে একের পর এক ভাতের দলা মুখে নিতে লাগলো রাত। যত দ্রুত সম্ভব ভাতগুলো শেষ করতে পারলে বাঁচে। রাতের এহেন অবস্থা দেখে দূরে দাঁড়িয়ে আঁচলে মুখ ঢেকে কেঁপে উঠল আসমা রহমান। যে মেয়েটা একটুও ঝাল সহ্য করতে পারে না সে এভাবে শুধু মরিচ ডলে ভাত খাচ্ছে, এটা আসমা রহমানের পক্ষে সহ্য করতে পারছে না। রাক্ষসের মতো ভাত গিলছিস কেন রাত? ভাত যেভাবে খেতে হয় সেভাবেই খা, কেউ তোকে পেটাচ্ছে না। রাতকে দ্রুত গতিতে ভাত মুখে তুলতে দেখে হুঙ্কার ছাড়লেন নাসিমা রহমান। রাতের সামনে বসে আছেন তিনি, তদারকি করছেন রাতের খাবার। চড়ুই পাখির মতো ভাত গিলতে গিলতে দ্রুত আরেক দলা ভাত মুখে তুলতে যাচ্ছিল রাত। এমন সময় খালামণির হুঙ্কারে হাত থেকে ভাতগুলো পড়ে গেল। একে তো ঝাল সহ্য করতে পারছে না, তার উপর ভাতগুলো পড়েছে খালামণির সামনে। এক হাত মুখে নিয়ে ভয়ে বেশ জোরেই কেঁদে উঠল রাত। আজ সকালে কলেজে যাওয়ার সময় রাতের 10 বছরের ছোট বোন আওরাত অনেক ঝামেলা করছিল। খুব কাছের একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রাতের মন মেজাজ ভালো ছিল না। তার উপর আওরাতের দুষ্টামি। সর্বশক্তি দিয়ে একটা চর বসিয়ে দিল আওরাতের গালে। চর খেয়ে কিছুক্ষণ কান্নাকাটি করে আওরাত চুপ করে গেল। কান্না শুনে আসমা রহমানও এসে রাতকে বকে গেলেন। এরপর থেকে দুপুর পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, কিন্তু বিপত্তি ঘটল খালামণি বাসায় ফেরার পর। নাসিমা রহমান 2 দিন বাসায় ছিলেন না। বড় মেয়ের শ্বশুর অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলেন মেয়ের শ্বশুর বাড়িতে। দুপুরের দিকে নাসিমা রহমান বাসায় ফিরতে আওরাত কাঁদতে কাঁদতে খালামণির কাছে রাতের নামে বিচার দিল। রাত ওকে যেই গালে মেরেছে সেটুকুও দেখালো। সব শুনে নাসিমা রহমানের যেন মাথায় রাগ চেপে গেল। আওরাত ওনার কলিজার টুকরো বলতে গেলে তার গায়ে হাত তুলেছে রাত। আর যায় কোথায়? রাতকে রুম থেকে টেনে বের করে রান্নাঘরে নিয়ে এসে চুলায় গরম পানি ফোটাচ্ছিল, সেখানে ওর ডান হাতটা ডুবিয়ে দিল। রাত জোরে চিৎকার করে উঠল খালামণির এমন রূপ দেখে, কিন্তু নাসিমা রহমান এতেও শান্তি পাচ্ছেন না। আর কি করা যায় রাতের? হঠাৎ মাথায় এলো মরিচ দিয়ে ভাত খাওয়ার কথা। রাত ঝাল একদম সহ্য করতে পারে না, তার জন্য এই শাস্তিটাই ঠিক। ফুটন্ত গরম পানিতে হাত ডোবানোর কারণে হাত পুড়ে গেছে অনেকটা। সে হাত দিয়ে মরিচ ডলে ভাত খেতে লাগিয়ে দিলেন রাতকে। রাতের কান্না দেখে আসমা রহমান এগিয়ে এসে ভয়ে ভয়ে বললেন, আপা এবার ছেড়ে দিন না মেয়েটাকে, একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? নাসিমা রহমান চোখ রাঙিয়ে ছোট বোনের দিকে তাকালেন। মুখে কিছু বললেন না। চোখ রাঙানো দেখে আসমা রহমান শেষ। চুপ করে দাঁড়িয়ে মেয়ের কান্না দেখতে লাগলেন। বাসার আর সবাই মজা নিতে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। অবাক চোখে 3 জনের কাণ্ড কারখানা দেখছে সবাই। কিছুক্ষণ পর নাসিমা রহমান রাতকে ওনার সামনে থেকে চলে যেতে বললেন। নাকে বিরক্তিকর কান্না সহ্য হচ্ছে না। রাত উঠে চলে যাওয়ার সময় পেছন থেকে ডাকলেন, আর কখনো যদি কোনো বাচ্চার গায়ে হাত তুলেছিস রাত, সেদিন কিন্তু আমি ভুলে যাব যে তুই আমার বোন আসমার মেয়ে। বল, আর কখনো কাউকে মারবি? রাত উল্টো দিকে ঘুরেই কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না বলে দৌড়ে রুমে চলে গেল। আসমা রহমান রাতকে দৌড়ে চলে যেতে দেখে তপ্ত শ্বাস ছাড়লেন একটা। একবার বোনের দিকে তাকিয়ে আরেকবার শান্ত চোখে ছোট মেয়ের দিকে তাকালেন। আর রাত মায়ের চাহনিতে ভয়ে কাঁপাকাঁপি শুরু করলো। বুঝতে পারছে আজকে ওর কপালে শনি রবি মঙ্গল সব কিছু আছে। তোর খুব কষ্ট হচ্ছে না রে আপুই? আমার উপর খুব রাগ করেছিস তুই? প্লিজ আমাকে ক্ষমা করে দে তুই। আমি আর কখনো তোর নামে খালামণির কাছে বিচার দেব না, প্রমিস। 2 হাতে রাতের চোখ মুছে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে কাচুমাচু মুখ করে কথাটা বলল আওরাত। বিকেল 3টার মতো বাজছে। জানালার পাশে বসে পোড়া হাতটা দেখছিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল রাত। তখনই আওরাতের আগমন। মুখে একটুখানি মেখে হাসি দিয়ে আওরাতকে বলল, না আমার কষ্ট হবে কেন? হাতটা একটু জ্বলছিল, সেই জন্যই কাঁদছিলাম। তুই মন খারাপ করিস না, আমি তোর উপর রাগ করিনি। এটা তো আমার কপাল যে খালামণি আমাকে পছন্দ করেন না। রাতের কথা শুনে আওরাত কিয়ৎক্ষণ ভাবুক চোখ নিয়ে তাকিয়ে রইল ওর দিকে। ওর জন্য খালামণি ওকে এত বড় শাস্তি দিল, তারপরও ও ওর উপর রাগ করেনি, এটা মানতে বড় কষ্ট হচ্ছে আওরাতের। ছোট মাথায় কি একটা ভেবে হঠাৎ করে খুব খুশি হয়ে বলল, জানিস আপুই,
আজকে সাকিব ভাইয়া দেশে ফিরছে। একটু আগে খালুজান আর আব্বু ভাইয়াকে আনতেই তো এয়ারপোর্টে গেছেন। আর রাতের কথা শুনে রাত চমকে উঠল। মনে হলো যেন কানে ভুল কিছু শুনেছে। ওর সাকিব ভাই দেশে ফিরছে? না, এটা হতেই পারে না। চাপা উচ্ছ্বাস বুকের মাঝে আটকে রেখে রাত জিজ্ঞেস করলো, কি বললি তুই, আবার বল। আমি শুনতে পাইনি ভালো করে। সাকিব ভাইয়া আজকে লন্ডন থেকে একেবারে চলে আসছি। খালামণি একটু আগে আমাকে তাই বলল। জানিস আপুই, আজকে সাকিব ভাইয়া আসবে বলে তানহা আপু, নিদ্রা আপু আর সিমরান আপু আসছে আমাদের বাসায়। খালামণি আমাকে খুব সুন্দর করে সাজুগুজু করে থাকতে বলেছে এখন থেকে, আর বলেছে তুই যেন কোনো সাজগোজ না করিস। তুই তো এখন বড় হয়ে গেছিস, তাই খালামণি তোকে সাজতে বারণ করেছি। আপুই, তুই আমাকে এখন সুন্দর করে সাজিয়ে দে না। আর রাতের কথা শুনে অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেল রাতের মুখশ্রীখানা। আওরাত ওর হাত ধরে ঝাঁকুনি দিয়ে ওকে সাজিয়ে দিতে বলছে, কিন্তু ওর কোনো হেলদোল নেই। ওর কানে আওরাতের বলা কথাগুলো বাজছে। নাসিমা রহমানের মেজো ছেলে সাকিব রহমান সাদ বাংলাদেশের মেডিকেলে পড়াশোনা শেষ করে উচ্চতর পড়াশোনার জন্য লন্ডনে গিয়েছিল বছর 4 আগে। সে যে গেল আজ দেশে ফিরছে পুরো 4 বছর পর। এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করার পর ফ্লাইট থেকে নেমে লাগেজটা নিয়ে বহিরাগমন বিভাগে চলে এলো। ব্যস্ত চোখে কাউকে খুঁজছে সাকিব। ওকে দেখে আনিস রহমান আহমেদ আর আফতাব রহমান প্রায় দৌড়ে ওর কাছে এলেন। কতদিন পর নিজের ছেলেকে সামনাসামনি দেখেছেন আফতাব রহমান। চোখে পানি নিয়ে বুকে জড়িয়ে ধরলেন সাকিবকে। কৌশল বিনিময় করে সাকিব ইতিউতি করে আবার কাউকে খুঁজতে শুরু করলো। এভাবে ওদিকে এদিকে তাকাতে দেখে আফতাব রহমান বললেন, এভাবে কাকে খুঁজছিস সাকিব? না মানে আব্বু, আজকে তো আমাকে রিসিভ করতে তোমাদের সাথে সিমরানের আসার কথা ছিল। ওকে খুঁজছি। ও কোথায় আসেনি তোমাদের সাথে? না তো, সিমরান আমাদের সাথে আসবে বলে তো আমরা কিছু জানতাম না। মুখটা অন্ধকার হয়ে গেল সাকিবের। ভেবেছিল এয়ারপোর্টে ল্যান্ড করে প্রথমে প্রেয়সীর মুখখানি দেখবে, অথচ তার আসার কোনো নামগন্ধই নেই। মনমরা হয়ে বাবা আর খালুর সাথে বাসার দিকে রওনা দিল। সিমরানের সাথে একবার দেখা হোক, শুধু কথা বলবে না ওর সাথে। যাওয়ার আগে, এমনকি ফ্লাইটে ওঠার আগেও বারবার বলেছিল আব্বুর সাথে যেন সিমরান ওকে রিসিভ করতে আসে। তারপরও ও শুনল না কেন? সিমরান, আরেকটু থাকো না প্লিজ। রায়হানের এমন আবেদনে যার পরনে বিরক্ত হয়ে ওর হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিল সিমরান। সে কখন খালামণির বাসা যাবে বলে বাসা থেকে বেরিয়েছে। এখন না পৌঁছালে সন্দেহ করবে সবাই, সেটা রায়হানের হুঁশিয়ারি। তানা আর নিদ্রা ওর সাথে আসতে চেয়েছিল, কিন্তু ও নিয়ে আসেনি। বাই এনি চান্স একবার ধরা খেলে সব কিছু শেষ হয়ে যাবে। গলায় এক রাশ বিরক্তি নিয়ে বলল, কি হচ্ছেটা কি রায়হান? তুমি খুব ভালো করে জানো আজকে সাকিব দেশে ফিরছে। আমি যদি ও বাসায় ফেরার আগে ওদের বাসায় উপস্থিত না থাকি, তাহলে সবাই সন্দেহ করবে আমাকে। তখন আর আমাদের কিছুই করার থাকবে না। এখন যেতে দাও আমাকে। নিতান্তই অনিচ্ছা সত্ত্বেও সিমরানকে যেতে দিতে হলো রায়হানের। যথার্থই বলেছে সে, একবার কেউ সন্দেহ করা শুরু করলে সব কিছু ফাঁস হয়ে যেতে পারে। এর চেয়ে ভালো সাময়িক কষ্ট ভোগ করা। সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চটজলদি রায়হানের থেকে বিদায় নিয়ে সাকিবদের বাসার উদ্দেশ্যে রওনা দিল সিমরান। সবেমাত্র সন্ধ্যা হয়েছে। রাতের রুমে সব খালাতো মামাতো ভাই বোন মিলে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। শুধু রাত খাটের এক কোণে অন্ধকার মুখ করে বসে আছে। হাতের যন্ত্রণাটা বাড়ছে খুব। খালামণি নিজেই একটু আগে পেনিসিলিন লাগিয়ে দিল হাতে, তারপরও যন্ত্রণা কমছে না। এমন সময় নিচ থেকে সাকিব ভাইয়া চলে এসেছে। সাকিব ভাইয়া চলে এসেছে বলে বাচ্চাদের রব উঠল। এতক্ষণ ধরে যারা রুমে বসে আড্ডা দিচ্ছিল তারা সবাই ছুটল বাইরে। সবার সাথে সাথে রাতও হুড়মুড় করে বাইরে ছুটল সাকিব ভাইকে দেখবে বলে। যেই মাত্র চৌকাঠের বাইরে পা রাখতে যাবে, সে অমনি পেছন থেকে ওর হাতে হ্যাঁচকা টান পড়ল। পেছন ঘুরে তাকিয়ে দেখে খালামণির হাতের টান পড়েছে ওর হাতটা। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস রাত? খালামণি, এতদিন পরে সাকিব ভাই আসছি, দেখতে যাচ্ছি। ছাড়ো না আমার হাতটা। আর সবার আগে আমি আমার সাকিব ভাইকে দেখতে চাই। রাতের কথা শুনে মুচকি হাসলেন নাসিমা রহমান। পরক্ষণেই দাঁতে দাঁত চেপে বললেন, আমার ছেলেকে দেখতে যাচ্ছিস যা, কিন্তু ওর আশেপাশে যদি তোকে একটুও ঘুরঘুর করতে দেখেছি তাহলে খুব খারাপ হয়ে যাবে রাত। তুই এটা ভুলে যাস না যে আমার ছেলে সিমরানকে ভালোবাসে। ওদের মাঝখানে তুই যদি দেওয়াল হয়ে দাঁড়িয়েছিস তাহলে তোকে আমি। আমার মুখ দেখছিস কি? যা এখন। হাতটা ছাড়া পেয়ে বিস্ফোরিত চোখ মুখ নিয়ে ধীরে ধীরে পা ফেলে বাসার বাইরে গেল রাত।
নাসিমা রহমান এইমাত্র কি বললেন তাকে? সিমরান আপুকে সাকিব ভাই ভালোবাসি? বাসার বাইরেই পেছন দিকে একটা বড় রেন্ট্রি গাছ আছে, তার নিচে বেঞ্চ পাতা রয়েছে। সাকিব ভাইকে দেখতে আর গেটের বাইরে না গিয়ে বেঞ্চের কাছে এসে ধীরে ধীরে বসে পড়ল। মাথাটা ঝিমঝিম করা শুরু করলো রাতের। যেই সাকিব ভাইয়ের জন্য এতগুলো দিন অপেক্ষা করেছিল সেই সাকিব ভাই তার নয়। দুই হাতে মাথা চেপে ধরল, আর কিছু ভাবতে পারছে না এই মুহূর্তে। কে এটা? রাত বুড়ি নয় তো আবার? প্রায় আধা ঘন্টা পর একটা পৌরুষালী কণ্ঠ শুনে মাথা তুলে সামনে তাকালো রাত। সেই বহু প্রতীক্ষিত মানুষটি এখন হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে। এক হাতে রাতের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে কথাটা বলল সাকিব। আধো আলো আধো অন্ধকারের মাঝে সাকিবকে দেখতে অপূর্ব লাগছে। যাকে দেখার জন্য তার মনে এত তৃষ্ণা জমেছিল, সেই তাকে এই রূপে দেখে আজ কেন জানি খুশি হতে পারছে না রাত। কোনো রকমে মুখে একটু হাসি ফুটিয়ে তুলল। এতদিন পরে ও আমাকে চিনতে পারলে সাকিব ভাই? চিনতে পারবো না কেন? পৃথিবী হঠাৎ করে একবার উল্টে গেলেও আমার তোকে চিনতে ভুল হবে না কখনো। তোর ছবি আমার মনের মধ্যে গেঁথে আছে, বুঝতে পারলি? চমকে উঠল রাত। এইমাত্র সাকিব ভাই কি বলল তাকে? উৎফুল্ল হয়ে কিছু বলতে যাবে তখনই সাকিব ভাইয়ের ফোন চলে এলো, আর ও ফোনে কথা বলতে বলতে চলে গেল সেখান থেকে। সিমরান সাকিব ভাই, এটা ভাবতে ভাবতে মাথা জট পাকিয়ে গেছে তার। চোখের কোণে হালকা একটু পানি এসে জমেছে। হাতের টিস্যু পেপারটা দিয়ে চোখ মুছে বাসায় চলে এলো। বাসায় পা রেখে বুঝতে পারল সিমরান আপুকে নিয়ে আলোচনা হচ্ছে। সাকিব ভাই এসেছে অথচ তার হবু বউ সিমরান এখনও তার সাথে দেখা করতে আসেনি, এই বিষয়টা নিয়ে সবাই বলাবলি করছে। এসবে মাথা না ঘামিয়ে রাত রান্নাঘরে মায়ের কাছে গেল। আসমার রহমান তখন রান্নাঘরে প্রচুর ব্যস্ত। দুই বোন মিলে সাকিবের পছন্দের সব আইটেম রান্না করছেন। অসময়ে রাতকে রান্নাঘরে দেখে নাসিমা রহমান ভ্রুকুচকে তাকিয়ে রইলেন ওর দিকে। আসমা রহমান অবশ্য কিছু বললেন না। তিনি জানেন রাত এখন কেন এসেছে রান্নাঘরে। সহাস্য গলায় বললেন, কিরে মা, সাকিবের সাথে কথা হলো তোর? সাকিব তো এসেই তোকে খুঁজছিল। কোথায় গিয়ে বসেছিলিস বলতো তুই? সাকিব ভাই কবে আসবে এটা বলে তো আমাদের সবাইকে জ্বালিয়ে মারতি এতদিন। এখন তো এসেছে, প্রাণ খুলে কথা বলে নে, না হলে কিছুদিন পর আর কথা বলার সুযোগ পাবি না। এটুকু বলে হেসে উঠলেন আসমা রহমান। কৌতুকের ছলে মেয়েকে কথাটা বলে বেশ মজা পাচ্ছেন তিনি। মায়ের কথা শুনে ধক করে একটা ধাক্কা লাগলো বুকে। আর কিছুদিন পর কথা বলার সুযোগ পাবো না কেন? আরে আর কিছুদিন পরেই তো আমাদের সাকিব গড়বন্দি হতে চলেছে। বাসায় যে রোজ এই নিয়ে আলোচনা হচ্ছে, তুই কি কিছু শুনিস না নাকি? ছেলেটা দেশে ফিরেছে, এবার আর কিছুদিন পরেই সিমরানের সাথে ওর বিয়ে। কোথাও যে পড়ে থাকিস তুই। বিয়ে? 2 মিনিট লাগলো সম্পূর্ণ কথাটা বুঝতে। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এরপর খুব সহজ স্বাভাবিকভাবেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো। নিদ্রা ওকে ওদের সাথে আড্ডা দিতে ডাকলো। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও রাত ওদের মাঝখানে গিয়ে বসল। সিমরান এবং সাকিব এদের দুজনের কেউই এখন ওদের মাঝে নেই, তাই ওদের প্রেমবর্ণগুলো নিয়ে খুব হাসাহাসি করছে সবাই। রাত অবাক চোখে সবার মুখ থেকে ঘটনাগুলো শুনছে। তার অগোচরে এত কিছু হয়েছে আর সে কিছুই জানে না। আজকের দিনটাই শখ খাওয়ার দিন। একের পর এক শখ খেয়ে যাচ্ছে। আগে খালামণি পছন্দ করতেন না তাকে, কিন্তু আজকে তার সাথে সাথে শুধু শুধু শাস্তি দিলেন। এরপর খবর পেল সাকিব ভাই আসছে। সাকিব ভাই এলো। আবার জানতে পারলো সাকিব ভাই আগে থেকেই সিমরান আপুকে ভালোবাসে। মনটা অসম্ভব রকমের খারাপ হয়ে গেল। তার অনুভূতিগুলো বোঝার ক্ষমতা সাকিব ভাইয়ের হলো না। এখানে কি আমাকে নিয়ে গবেষণা চলছে গাইজ? এমন আওয়াজ পেয়ে সবাই একদম চুপ, পিনপত নীরবতা বিরাজ করল। সবার সামনে এসে পায়ের উপর পা তুলে পা নাচাতে নাচাতে প্রশ্ন করলো সাকিব। ওদের সবার অলক্ষ্যে পিছনে দাঁড়িয়ে কথা শুনছিল বেশ কিছুক্ষণ ধরে। কেউ খেয়াল করেনি তাকে। সবাইকে চুপ হয়ে যেতে দেখে নিদ্রা হাসি হাসি মুখ করে বলল, তুমি তো আর কিছুদিন পরেই বিয়ে করে সংসারী হতে চলেছ। তখন যদি তোমাকে নিয়ে আর গবেষণা করতে না পারি, তাই এখনই সব কিছু সুদে আসলে আদায় করে নিচ্ছি। আমাদের সাকিব সংসারী। এটুকু বলেই সবাই হো হো করে হেসে উঠল। সবার সাথে হাসতে গিয়েও কেন জানি হাসতে পারল না রাত। ঝিম মেরে বসে রইল। বিষয়টা সবার দৃষ্টি এড়িয়ে গেলেও সাকিবের দৃষ্টি এড়ালো না। ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মন খারাপের কারণ। আমাদের রাতবুড়ির কি আজকে ব্রেকআপ হয়েছে নাকি যে বাংলার 5-এর মতো মুখখানি করে রেখেছে? সাকিবের কথা শুনে সবাই চোখ বড় বড় করে রাতের দিকে তাকালো। সত্যিই তো এতক্ষণ ধরে কেউ খেয়াল করেনি রাতের অন্ধকার মুখখানি।
যেই ভাব নিয়ে আছে তাতে মনে হচ্ছে নিশ্চিত ব্রেকআপ হয়েছে, নয়তো বর মরেছে। সবার অমনভাবে তাকানো দেখে বেশ অপ্রস্তুত হয়ে গেছে রাত। কাচুমাচু হয়ে বলল, আমি আর সবার মতো ডুবে ডুবে জল খাই না। কোনো বয়ফ্রেন্ড নেই আমার। আর না, ব্রেকআপ হয়েছে। রাতের উত্তর শুনে একজন আরেকজনের মুখে চাওয়াচাওয়ি করল। কথার আগামাথা কিছুই বুঝল না, তাই সেটাকে পাত্তা না দিয়ে সবাই আবার আড্ডায় যোগ দিল। বেশ কিছুক্ষণ ধরে আড্ডা চলার পর সবাই একে একে ডিনার সেরে নিজের নিজের রুমে চলে গেল। পুরো সময়টা একেবারে চুপচাপ হয়েছিল রাত। না সবার সাথে হাসাহাসি করেছি, আর না ডিনার টেবিলে বসে কোনো বিষয় নিয়ে কথা তুলেছি। নিঃশব্দে সব কিছু খেয়াল করলো একজন। এত চঞ্চল একটা মেয়ে হঠাৎ করেই আজকে এত চুপচাপ, সেটা কেন জানি সেই একজনের সহ্য হচ্ছে না। বোধ করি রাত 11টা বাজতে চলল। সে সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল সদর দরজার। ডিনার শেষে মা, 3 খালামণি ফুপিরা, আব্বু খালুজানদের সাথে লন্ডনের পরিবেশ, শিক্ষা ব্যবস্থা, পড়াশোনা এইসব কিছু নিয়ে গল্প করছিল সাকিব। হঠাৎ কলিং বেলের শব্দে আলোচনায় ব্যাঘাত ঘটায় সাকিব নিজে গিয়ে এই দরজা খুলে দিল। দরজা খুলতে চমকিত হলো সে। সিমরান দাঁড়িয়ে আছে দরজায়। চোখ মুখের অবস্থা বিবর্ণ হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওকে ভেতরে নিয়ে এলো। কতক্ষণ শুশ্রূষা করার পর সিমরানের মা ওকে প্রশ্ন করল যে সে এতক্ষণ কোথায় ছিল। নাসিমা রহমান বোনকে আটকাতে চাইলে সিমরানের মা রাজিয়া হাত উঠিয়ে থামিয়ে দিল। শক্ত গলায় বলল, বুবু, ও তোমার ছেলের বউ হতে চলেছে, কিন্তু এখনও হয়নি। তাই আমার মেয়েকে আমাকেই শাসনটা করতে দাও। মা হিসেবে ওর ভালো মন্দ দেখার দায়িত্বটা পালন করতে দাও আমাকে। আসমার ছেলে মেয়েদেরকে তুমি তোমার কুক্ষিগত করে রেখেছ, কারণ আসমা মা হিসেবে নিজের দায়িত্ব পালন করতে জানে না। কিন্তু আমার ছেলে মেয়েদের তুমি বেশি শাসন বা আদর করতে এসো না, অন্তত আমার সামনে। বিকেল 5টার দিকে ও বাসা থেকে বের হয়েছে এখানে আসবে বলে। তা না, আর নিদ্রাকে ও সাথে আনতে বলেছিলাম। ওর দেরি হবে বলে ও একাই চলে এসেছে। আমিও ভাবলাম সাকিব এতদিন পরে আসছে, একাই যাক না হয়। অথচ তুমি দেখো, আমার গুণধর মেয়েকে তার রাত 11টায় এখানে আসার সময় হলো। ভালোই ভালোই বল সিমরান, তুই এতক্ষণ কোথায় ছিলি? মায়ের এভাবে গোয়েন্দাদের মতো জেরা করা দেখে ঘাবড়ে গেল সিমরান। হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি জবাব দেবে এখন মাকে? মা আবার ওর চালবাজি কোনোভাবে ধরে ফেলেনি তো? অসহায় চোখ নিয়ে সাকিবের দিকে তাকালো, কিন্তু না, সেখানেও আশ্রয় নেই। ওই বেচারা নিজেও জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ও দৃষ্টি জানান দিচ্ছে যে সাকিব এই মুহূর্তে সিমরানের উপর প্রচুর পরিমাণে রেগে আছে, প্লাস ওকে নিয়ে কিছুটা কনফিউশনে আছে। ছোট মাথার মিথ্যার ভাণ্ডারে মাকে জবাব দেওয়ার মতো আর কোনো মিথ্যা জমা নেই। তাই অজ্ঞতা মুখ বন্ধ করে বসে রইল। বেশ কিছুক্ষণ ধরে মেয়ের নীরবতা সহ্য করে ফিরে জিজ্ঞেস করলেন একই কথা, কিন্তু সিমরান কোনো রেসপন্স করল না। আর সহ্য করলেন না রাজিয়া। বসা থেকে উঠে এসে ঠাস করে মেয়ের গালে দুটো চর বসিয়ে দিলেন। বড় আদরে মেয়েকে মানুষ করলেও শাসনের দিকে কোনো ছাড় নেই রাজিয়ার কাছে। এতগুলো মানুষের সামনে মেয়েকে বেধড়ক মারধর করে শান্ত হলেন। নাসিমা, আসমা আর বাকি সবাই মিলেও আটকাতে পারল না তাকে। রেগে রণচণ্ডী রূপ ধারণ করে রেখেছেন। সাকিব কেন জানি খালামণিকে আটকাতে চাইল না। আজকের ঘটনার জন্য সিমরান নিজের দোষী। সে ওর সাথে দেখা করতে আসছে বলে কোথায় গিয়েছিল সেটা জানা দরকার। কিন্তু চোখের সামনে এইভাবে মার খাচ্ছে সিমরান, এতে ওর কোনো হেলদোল নেই। তখনকার রাগটা মনের মধ্যে জমে আছে এখনও। লম্বা একটা হাই তুলে নিজের রুমে চলে গেল। বিশেষ ভালো লাগছে না কিছুই। সকাল 9টার দিকে রাত কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। ঘুম থেকে উঠে রাতে ঘটে যাওয়া সব কিছু শুনেছে সাকিব ভাইয়ের ফুপির কাছে। সব কিছু শুনে সিমরান আপুর জন্য খারাপ লাগলো একটু। এত বড় হয়েছে আপু, তারপরও খালামণি মারে আপুকে। যখন আদর করে তো তখন মাথায় তুলে রাখে, আর যখন মারে তখন কলেজ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। এসে দেখে মা আপন মনে রুমাল সেলাই করছে। মায়ের পাশে এসে বসলো রাত। তারপর জড়িয়ে ধরে আস্তে করে বলল, মা, আজকে আমার সব বন্ধুরা মিলে পাহাড়ি এলাকায় ঘুরতে যাচ্ছে। সোমা, মিহু, ফারহানা, মিলি এরাও যাচ্ছে। তো ওরা বলেছে যে আমি না গেলে নাকি ওরাও যাবে না, আমাকে যেতেই হবে মাস্ট। ভয়ে ভয়ে কথাটা বলে তো দিল রাত, কিন্তু সে জানে মা কখনো রাজি হবেন না। খালামণির উপর রাজি হওয়ার দায়িত্বটা ছেড়ে দিবেন, আর তিনিও রাজি হবেন না। কিন্তু তাকে অবাক করে দিয়ে আসমা রহমান মুখে একটু হাসি ফুটিয়ে প্রশ্ন করলেন, ভালো কথা তো এটা। সব বন্ধু যখন যাচ্ছে তুইও যা, সবার সাথে তাল মিলিয়ে চল। ওদের থেকে পিছিয়ে থাকবি কেন?
তা কতদিনের ট্রিপে যাচ্ছিস তোরা? 5-6 দিন হলে কিন্তু যেতে দিব না। সত্যি মা, আমি যাব। মাত্র 2 দিনের ট্রিপ মা, আজকের দিনটা আর কালকের, এরপরেই আমরা সবাই চলে আসব। আসমা রহমান হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর তিনি উঠে নিজের রুমে চলে গেলেন। রাত কিভাবে নিজের খুশিটাকে প্রকাশ করবে বুঝতে পারছে না। মানে মা তাকে কখনো কোথাও যাওয়ার অনুমতি দিবে এটা স্বপ্নাতীত, যেখানে ওদের সব সিদ্ধান্ত আরেক মহিলা নেন। 10 মিনিটের মধ্যেই তিনি ফেরত এলেন হাতে কিছু একটা নিয়ে। রাতের হাতে সেই জিনিসটা ধরিয়ে দিয়ে বললেন, এতে কিছু টাকা আছে, ঘুরতে যাচ্ছিস, টাকার দরকার আছে খুব। কোনো কিছু কিনতে ইচ্ছে হলে কিনবি, ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে রাখবি না, খবরদার। আর হ্যাঁ, হাতে কিন্তু মনে করে মলমটা লাগিয়ে নিয়ে তারপর যাস। কোথায় যাওয়া হচ্ছে রাতের? মায়ের হাত থেকে টাকাটা নেওয়ার সময় খালামণি এসে উপস্থিত হলো। এতক্ষণ রান্নাঘরেই ছিল। যেই দেখেছি সে কোথাও যাওয়ার জন্য বের হয়েছে, অমনি বাধা দিতে চলে এসেছি। টাকাটা হাতে নিয়ে ভয়ে ভয়ে বলল, কলেজ থেকে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি খালামণি। তোকে কি আমি একবারও যেতে বলেছি রাত? আমার অনুমতি ছাড়া তোর কোথাও যাওয়ার সাহস হয় কি করে? ওর সাহস হয়েছে কারণ আমি ওকে যেতে বলেছি। তুমি এবার তোমার সন্তান, তোমার সংসার নিয়ে ভাবনা চিন্তা করো বাবু। আমিও একটু মায়ের দায়িত্বটা পালন করতে শিখি, দেখি সন্তানের কিসে ভালো হয়। আসমা, তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি? রাত, তুই আয় এখন, তোর দেরি হয়ে যাবে না হলে। এদিকটা চিন্তা করিস না, আমি সামলে নিব সব কিছু। মায়ের দিকে তাকিয়ে সৌহার্দ্যপূর্ণ হাসি দিয়ে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল সে। আজকের দিনটা তার কাছে সবচেয়ে আনন্দের দিন বলে মনে হচ্ছিল। রাতে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার রুমাল সেলাইয়ে মন দিলেন আসমা। আর তার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল বড়বাবু নাসিমা। আসমা কখনো তার মুখের ওপর কথা বলতে পারে না, এটা কখনো ভাবেনি। তার অনুমতি না নিয়ে রাতকে বাইরে যেতে বলল আসমা। এটাও হওয়ার ছিল তার সাথে। সিমরান, কোথায় তুই? রাতে একটা নাটক করেছিস, বেশি কিছু বলিনি, কিন্তু এবার আর কোনো নাটক করলে তোর একদিন কি আমার একদিন। কোথায় তুই সিমরান? সিমরান করে পুরো বাসাটা মাথায় করে তুলল রাজিয়া। মহা চিন্তায় পড়ে গেল বেচারি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখেছে সিমরান উধাও। পুরো বাসা খুঁজে ফেলেছে, ও কোথাও নেই। সাকিবের সাথেও নাকি যায়নি। সকাল সকাল রাজিয়ার এমন চিৎকার চেঁচামেচিতে বাসার সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। সাকিব কী যেন একটা কাজ করছিল নিজের রুমে বসে। খালামণির এমন চিৎকার শুনে সেও নিচে এলো। কি হয়েছে খালামণি, এত চেঁচাচ্ছ কেন? সাকিব, সিমরানকে কোথাও দেখতে পাচ্ছি না সকাল থেকে। তুমি কি জানো ও কোথায় গেছে? নাসিমা সাকিবকে কিছু বলার সুযোগ না দিয়েই বাসখাই গলায় রাজিয়াকে যা তা বকতে শুরু করলো। তার ধারণা সিমরানকে রাতে ওইভাবে মেরেছে বলেই আজকে সিমরান বাসা থেকে চলে গেল। সন্তান পালন শেখাতে এসেছে আমাকে সন্তান। শোন রাজিয়া, আমি আমার 3টা সন্তানকেই মানুষ করেছি। তুই আমাকে সন্তানের শাসন আদর শেখাতে আসিস না। কি দরকার ছিল তোর মেয়েটাকে ওইভাবে মারার? মানছি ওর আসতে একটু দেরি হয়ে গেছে না হয়, তাই বলে তুই এমন করবি মেয়েটার সাথে? তার চেয়ে বড় কথা, ও আমার ঘরের হবু বউ। ওর যদি কিছু হয় রাজিয়া, আমি বলে দিচ্ছি তোর সাথে খুব খারাপ হবে। মা, তুমি একটু চুপ করবে? যখন তখন অন্যের সন্তানের অধিকারে ভাগ বসাতে যাও কেন? খালামণির কাছে যা উচিত মনে হয়েছে তিনি তাই করেছেন, এতে তুমি বাধা দেওয়ার কে? আর শাসনের কথা বলছো, কই তুমি তো তোমার নিজের মেয়েকে শাসনের বেড়াজালে আবদ্ধ করে ভালো রাখতে পারোনি। নোংরামো শিক্ষা দিয়েছ নিজের পেটের মেয়েকে, এখন আবার বোনের মেয়েকেও নিজের মেয়ের মতো বানাতে চাইছো। বেশ রাগ নিয়ে কথাগুলো বলল সাকিব। মেজাজ বিগড়ে আছে তার। ব্রেকফাস্টের টেবিলে বসে মা রাতের সাথে এত দিন ধরে যা যা করেছে সব কিছুই শুনেছে সে। নাসিমা রহমান তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন, তাই নিদ্রা আর খুশি মিলে খাবার সার্ভ করছিল। সেই ফাঁকেই সাকিবের কানে সব কথা তুলল ওরা। যদিও রাতকে সে খালাতো বোন হিসেবেই মানে, তারপরও ওর সাথে মা এরকম করেছে এতদিন, এটা শুনে কেন জানি মায়ের উপর রাগ হলো খুব। আর সেই রাগই বহিঃপ্রকাশ ঘটেছে এখন। নাসিমা রহমান মেরে গেলেন ছেলের কথা শুনে। ছলছল চোখে কিছু বলতে যাবেন, তখন সাকিব গজগজ করতে করতে বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় রাজিয়াকে বলে গেল চিন্তা না করতে, সিমরানকে খুঁজে বের করে নিয়ে তবেই বাসায় ফিরবে সে। বাসে একটা সিটে গাদাগাদি করে বসেছে রাত আর সিমরান। পুরো বাসে সবাই হই হুল্লোড় করছে আর তারা দুজনে একদম চুপচাপ হয়ে আছে। রাতের সাথেই ঘুরতে যাওয়ার জন্য বাসা থেকে চুপি চুপি চলে এসেছে। রাত ওকে সাথে নিতে চাইছিল না একদমই, কিন্তু পরে বন্ধুদের জোরাজুরিতে নিম রাজি হলো।
জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল রাত। পাশে বসে সিমরান ফোনে চ্যাটিং করতে ব্যস্ত। এই মুহূর্তে রাতের কাছে সিমরানকে বিশ্ব বেহায়া মেয়ে বলে মনে হলো। যে মেয়েকে কয়েক ঘন্টা আগে মা বেধড়ক মারপিট করেছে, সেই মেয়ে ঘন্টা কয়েকের মধ্যে সব ভুলে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিংয়ে মশগুল হয়ে আছে। একবার ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো রাত। দেখো না, মুখে ফিচেল হাসি লাগিয়ে সাকিব ভাইয়ের সাথে মধুর প্রেমালাপ করতে আছে। রাগে ক্ষোভে ঘাড় ঘুরিয়ে নিল রাত। ফের জানালার বাইরে তাকিয়ে রইল। আর মাত্র কিছুক্ষণ, এরপরে গন্তব্যস্থলে পৌঁছে যাবে রাতদের পাশ। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12:30 বাজছে। পেটের মধ্যে মোচড় দিয়ে উঠতেই মনে পড়ল আজকে সকালে কিছু খাওয়া হয়নি ঘুরতে আসার উত্তেজনায়। এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল রাতে। ফোন হাতে নিয়ে দেখল সাকিব ভাই ফোন করেছি। এই সময় হঠাৎ সাকিব ভাইয়ের ফোন, কিছু বুঝে উঠতে পারল না। এরকম ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। মিনিট দুয়েক পর আবার রিং হতেই ফোন রিসিভ করলো। হ্যালো রাত, বলছিলাম যে সিমরান কি তোর সাথে আছে? আসলে ও সকালে ঘুম থেকে উঠেই কোথায় যেন বেরিয়ে গেল। কোথাও খুঁজে পাচ্ছি না, আর ফোনটাও বন্ধ দেখাচ্ছে। প্লিজ বল না বুড়ি, ও কি তোর সাথে আছে? সাকিবের কথা যথেষ্ট অবাক হয়ে গেল রাত। সিমরানের ফোন বন্ধ মানে? সে তো দিব্যি টুংটাং শব্দ তুলে চ্যাটিং করছে সাকিব ভাইয়ের সাথে, আর সাকিব ভাই বলছে তার ফোন বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি এসবের? কি হলো রাত বল তো। তোমাকে আমি টেক্সট করে সব কিছু বলছি সাকিব ভাই, এখন ফোনটা রাখো। ফোন কেটে দিয়ে সিমরানের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে রইল রাত। যেন এটা এক নতুন সিমরান, যার সাথে আগের সিমরান আপুর কোনো মিল নেই। তাকে দেখে মনে হচ্ছে খুব পছন্দের প্রিয় মানুষের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে আছে। একটু উকি দিয়ে সিমরানের ফোনের দিকে তাকানোর চেষ্টা করতেই ও ফোনটা সরিয়ে নিয়ে বলল, কি ব্যাপার, অন্যের ফোনে উকি ঝুঁকি মারছিস কেন? রাত কিছু না বলে ফোনটার দিকে আরও চোখে তাকায়। না, আড়াল করে নিয়েছি, কিছুই দেখা যাচ্ছে না। কার সাথে এত কথা বলছিল সিমরান? সাকিব ভাইয়ের সাথে তো বলেনি, তাহলে ওর কি আরও কোনো সম্পর্ক আছে? সন্ধ্যা হতে চলল প্রায়। সাকিব রাস্তার পাশে বসে একের পর এক সিগারেট শেষ করে চলেছে। থামার কোনো লক্ষ্য নেই ওর মধ্যে। কোনোদিন সিগারেটের প্যাকেট হাতে নেয়নি ও, কিন্তু আজকে ধরেছে সিগারেট। প্রথমে তিতো কটু স্বাদ ছিল, খুব বাজে লাগছিল ধোঁয়াটা গিলতে। এরপর একের পর এক নেওয়ার পর অভ্যাস হয়ে গেল। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। কিসের এক প্রতিহিংসায় জ্বলন্ত সিগারেটটা হাতে মুঠো করে ধরে রইল। আনিস রায়হান আহমেদ আর আফতাব রহমান কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছেন। বাসায় কি হয়েছে নাকি হয়নি সেসব কিছু থেকেই এই দুই বন্ধু বহু দূরে। সারাদিন বাসার বাইরে থেকে ব্যবসা করে। ব্যবসার জন্য দুই বন্ধু একসাথে এক বাসাতেই থাকে। সময় পেলে 2-3 দিন পর পর বাসায় আসে। কালকে ছেলে এসেছে, তার জন্য আজকে বাসায় চলে এলো দুজনই। বাসায় তখন থমথমে অবস্থা বিরাজ করছে। সাকিব, সিমরান এদের কেউই ফিরেনি এখনও। রাজিয়া একটু পরপর আঁচলের চোখ মুছছে। আসমা এসে ওদের দুজনকে খাবার দিলেন। খাওয়ার পর বাসার সব ঘটনা খুলে বলল আসমা। রাত ঘুরতে গেছে সেটাও বলল, না হলে পরে রাতের বাবা আনিস রায়হান আহমেদ ঝামেলা করবেন খুব। সব শুনে ঝিম ধরে বসে রইলেন আফতাব রহমান। একবার শুধু মুখ খুলে বললেন, সিমরানের ব্যাপারটা কি আমি সেটা বুঝতে পেরেছি। ব্যাস হয়ে গেল। নাসিমা তার বিখ্যাত হাদিস শুরু করলেন স্বামীর সাথে। একবার বিলাপ করে কাঁদছেন তো আরেকবার আফতাব রহমানকে গালিগালাজ করছেন। আসমা ভ্রুকুঞ্চিত করে বুবুর দিকে তাকিয়ে রইল। যার মেয়ে তার পড়ছে না, তাহলে এনারা তো পড়ছে কেন? সিমরানকে ফলো করতে করতে একটা জঙ্গলের কাছে এসে থামল রাত। বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছে সবাই। ওরা সবাই যখন ঘোরাঘুরি সেলফি তুলতে ব্যস্ত, তখন সবার অলক্ষ্যে সিমরান এই দিকে আসতে ধরছিল। ও সেটা খেয়াল করে মিলিদেরকে কোনো রকমে ম্যানেজ করে সিমরানের পিছু নিল। কিছুক্ষণ পরে সিমরান ওর সামনে থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল। চোখের সামনে থেকেই হঠাৎ করে কোথায় চলে গেল বুঝতে পারল না। মিনিট 10 ধরে সেখানে দাঁড়িয়ে রইল। হঠাৎই একটা ছেলের হাসির আওয়াজ পেল কাছের একটা গাছের আড়াল থেকে। পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেল সে। গাছটার খুব কাছে গিয়ে থমকে গেল। চাপা গলায় কথা বলছে কোনো মেয়ে। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে কান পেতে রইল রাত। শুনতে পেল, সব কিছু ঠিক ঠিক আছে তো রায়হান? তুমি হঠাৎ করে আমাকে এখানে কেন ডাকলে? শোনা, খুব বড় একটা সমস্যায় পড়েছি আমি। সাকিব মনে হয় কোনো কিছু আঁচ করতে পেরেছে। কিছুক্ষণ আগে হাবিব আর লামিমকে ওর 3 বন্ধুকে দিয়ে আচ্ছা মতো মারধর করেছি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না সিমরান, মাথা খারাপ হয়ে গেছে আমার। শান্ত হও তুমি। একটু কিছু হতেই এমন করো না তো। ও আজ করতে পারলেই কি হয়েছে? এতে তো আমাদেরই ফায়দা হাসিল করা যাবে। তোমার মোটা মাথায় কি কিছুই নেই রায়হান?
সেদিন কি বলেছিলাম ভুলে গেছো? সব মনে আছে আমার, কিন্তু হঠাৎ করে লামিম এমন একটা খবর দিল যে মাথা পুরো হ্যাং হয়ে গেছে আমার। তাই আর কি। সাকিব, শুধু একটা বার আমার সামনাসামনি হোক, এই পৃথিবীর আলো ওর জীবন থেকে চিরতরে দূর করে দেব আমি। মাটিতে বসে পড়ল রাত। এইমাত্র এই সব কি শুনল সে? সিমরান আপু? রাত 12টার দিকে টলতে টলতে বাসা ফিরল সাকিব। ওর 3 বন্ধু ওকে ধরে ধরে নিয়ে এসেছে। আসমা তখনও জেগেই ছিলেন। কলিং বেলের শব্দে দরজা খুলে দেখেন সাকিবকে ওর বন্ধুরা ধরাধরি করে দাঁড়িয়ে আছে। ভাগ্যিস তখন নাসিমা জেগেছিলেন না। সন্ধ্যা রাতে স্বামীর সাথে ঝগড়া করে ঘুমিয়ে পড়েছিলেন। কোনো রকমে নিজের রুমে গিয়ে দেহটাকে বিছানায় এলিয়ে দিল সাকিব। ঘুমে 2 চোখ জড়িয়ে আসছে। ওর বন্ধুরা আসমাকে চুপি চুপি কিছু একটা বলে চলে গেল। সকাল 7টা বাজতে না বাজতেই রাত ব্যাগ নিয়ে বাসায় এসে হাজির। নাসিমা রহমান ছেলের জন্য হাঁক ডাক ছেড়ে কাঁদছেন, আর মাঝে মধ্যে কি একটা মনে হলেই রাতকে বকছেন। এই সময় রাতকে বাসায় ঢুকতে দেখে বেশ অবাক হয়ে গেল আসমা আর রাজিয়া। ববুর পাশে বসে ওকে সান্ত্বনা দিচ্ছিল 2 বোন। রাত, এই 7 সকালে তুই? তোর না কালকে আসার কথা ছিল, আর এত সকালেই বা কেন? আসমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রাত ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সাকিব ভাই কোথায় আম্মু? খুব জরুরি দরকার আছে ভাইয়ের সাথে। ভাই কি রুমেই আছে এখনও? এই মেয়ে, তুই আমার সাকিবকে খুঁজছিস কেন? তোর জন্য আজকে আমার ছেলেটার এই অবস্থা। ও কখনো নেশা করেনি, কালকে তোর জন্য আমার ছেলেটা। তুই আমার ছেলের কাছে যাবি না। তোর জন্য সিমরান বাড়ি ছেড়েছে, কালকে আমার ছেলেটা নেশা করে বাসায় ফিরেছে। এইসব অলক্ষণে কারবার শুধু তোর জন্য হচ্ছে। তুই যাবি না আমার ছেলের রুমে? রাতের কথা শুনে মাঝপথে কান্না থামিয়ে তেতে উঠলেন নাসিমা। নাসিমার কথা শুনে যতটা না অবাক হলো রাত, তার থেকে বেশি অবাক হলো উপস্থিত বাকি সবাই। সব কিছুতে রাতকে এমনভাবে দোষ দেন নাসিমা যে সাধারণ বিবেচনা বোধটুকুও হারিয়ে ফেলেছেন। খালামানের কথা শুনে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল রাত। সাকিব ভাই নেশা করেছে কথাটা বুঝতে কয়েক মিনিট লাগলো তার। ধীর পায়ে সাকিবের রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। পেছন থেকে নাসিমা গলা ফাটিয়ে চিৎকার করে চলেছেন, সেটা কান অবধি এসে পৌঁছালো না তার। সাকিব ভাইয়ের রুমের সামনে এসে থেমে গেল সে। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। সাকিব তখন বেলকনিতে এসে সিগারেট টানতে ব্যস্ত। রুমে কারোর পায়ের আওয়াজ পেয়ে চেঁচালো, আমার রুমে কে এসেছে এখন? বারণ করেছিলাম না আমার রুমে আসতে। সাকিব ভাই, আমি এসেছি। তোমার রাত বুড়ি এসেছে তোমার রুমে। হাতের সিগারেটটা ফেলে দিল সাকিব। বা হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে একটু হাসি দিয়ে রাতের দিকে ঘুরল। রাত অসহায় চোখ নিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। ওর এই অবস্থাটা সহ্য করার মতো নয়। তুই? ভালো কথা। সিমরান কোথায় রে? আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে এখনও নিশ্চয়ই। ও কোথায় আমি জানি না। কালকে সন্ধ্যার পর থেকে ওকে আর কোথাও দেখতে পেলাম না। ওই ছেলেটার সাথে কোথায় যেন উধাও হয়ে গেছে। বাদ দাও ওর কথা। ওর মতো মেয়ের জন্য তুমি নাকি নেশা করেছিলে কালকে শুনলাম। নিচের দিকে তাকিয়ে রইল সাকিব। চোখে আবার পানি এসে জমছে। বুকের ভেতর চাপা কষ্টগুলো বড় যন্ত্রণা দিচ্ছে তাকে। রাত ব্যাগটা এক পাশে সরিয়ে রেখে সাকিবের পাশে বসে ওর কাঁধে হাত রাখল। সাকিব কান্না ভেজা চোখে একবার ওর দিকে তাকালো। পরক্ষণেই ওকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। কয়েক ঘন্টা অতীত। রাতের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে সিমরান আর রায়হানের কথাবার্তা শুনে। যে সিমরানকে ওর সাকিব ভাই এত ভালোবাসে, সে কিনা তাকেই শেষ করতে তার বয়ফ্রেন্ডের সাথে হাত মিলিয়েছে। যেখানে সিমরান সাকিব ভাইকে ভালোই বাসে না, সেখানে সাকিব ভাই ওকে বিয়ে করার স্বপ্ন দেখছে। আলগোছে পিছিয়ে এলো রাত। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সাকিব ভাইকে তৎক্ষণাৎ একটা মেসেজ দিল। মেসেজটা ছিল এই যে, সাকিব ভাই, তোমার সিমরান অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। ও আমার সাথেই ঘুরতে এসেছে আজকে। কিছুক্ষণ আগে তুমি যখন আমাকে কল দিলে তখন আমি ভেবেছিলাম ও তোমার সাথে কথা বলছে, তাই তখন তোমাকে বলছিলাম যে পরে সব কিছু টেক্সট করে জানাবো। বাট সাকিব ভাই, আমি এই কয়েক সেকেন্ড আগেই চমকে দেওয়ার মতো একটা কথা জানতে পারলাম। সিমরান আপু তার বর্তমান বিএফ মানে ভালোবাসার মানুষের সাথে মিলে তোমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। ভালো কথা, ওর সে ভালোবাসার মানুষটির নাম রায়হান। আমি সব কিছু আড়ালে লুকিয়ে শুনে ফেলেছি। তুমি কোনো টেনশন করো না, আমি কালকে বাসায় আসছি। গুড বাই সাকিব ভাই। মেসেজটা সেন্ড করেই সেখান থেকে ওর গন্তব্যস্থলে রওনা দিল, সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরবে বলে। এদিকে সাকিব সারাদিন খোঁজ খবর নিয়েছে সিমরানের ব্যাপারে। ওর সব
ক্লোজ বান্ধবী বন্ধু সবাইকে ওর সম্পর্কে জিজ্ঞাসা করে কয়েকজন সিমরানের কথা ভালো বললেও বেশিরভাগই ওর চরিত্রের গুণগান করেছে ওর কাছে। সাকিব সিমরানের উঠবি এটা বিশেষ কেউ জানে না, এমনকি সাকিবকে কেউ সিমরানের সাথে দেখেও নি কখনো। তাই ওর ক্লোজ বান্ধবীগুলোই রায়হান আর ওর সম্পর্কের ব্যাপারে সব কিছু খুলে বলে সাকিবকে। ওদের ডেটিংয়ে যাওয়া, রিলেশনশিপের মেয়াদ সব কিছু বলে। সব কিছু ওদের থেকে শুনে যদিও বা সাকিবের বিশ্বাস হতো না, কিন্তু একটা ছবি দেখে ওর সিমরানের উপর থাকা সমস্ত ভরসা ভেঙে চুরমার হয়ে গেল। সিমরান আর রায়হানের খুব অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি দেখায় ওর বান্ধবীরা, যেগুলো ওদের ফোনে ছিল। ছবিগুলো দেখে কয়েক মুহূর্তের জন্য সাকিব স্তব্ধ হয়ে গিয়েছিল, কিছু বলতে পারেনি কিছুক্ষণ। এরপর ওদের থেকে আরও খোঁজ খবর নেয় রায়হান আর সিমরানের ব্যাপারে। ওদের থেকে রায়হানের দুটো বন্ধুর কথা জানতে পারে, যাদের থেকে জানা যাবে যে ওরা দুজন এখন কোথায় আছে। ব্যাস, আর কোনো কথা নেই। ওর 3 বন্ধুকে লাগিয়ে দিল ওই দুটোকে খুঁজে বের করে আচ্ছা মতো ধোলাই দিতে। ধোলাই পর্ব শেষ হওয়ার কিছুক্ষণ পরেই রাতের মেসেজ এলো ওর ফোনে, আর মেসেজটা ওপেন করেই বিশ্বাস করতে পারছিল না এই সব কিছুই। কিন্তু ও নিজেই ওই মেয়েগুলোর কাছে যা শুনেছে তাও তো মিথ্যে নয়। নিজের মনের বিরুদ্ধে গিয়েই রাতের মেসেজটা বিশ্বাস করলো। এক বুকচাপা আর্তনাদ এসে ভিড় করলো ওর কাছে। বর্তমান কাঁদতে কাঁদতেই রাতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল সাকিব। বড্ড বেশি ক্লান্ত সে। এদিকে বেচারি রাত এখনও ঘোরের মধ্যে আছে। সাকিব ভাই তাকে জড়িয়ে ধরেছে, এটা তো সে ভাবতেই পারছে না। ভাবাচাকা খেয়ে বসে রইল কতক্ষণ কে জানে। হঠাৎ করেই হুঁশ এলো, সাকিব ভাই তাকে ধরে কাঁদছে। ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, কিন্তু কান্নার রেশ চোখে মুখে লেগে রয়েছে এখনও। চোখের কোণে কয়েক ফোঁটা পানি চিকচিক করছে। হাত দিয়ে সেটা মুছে দিল। ঠিক তখনই আমায়রা সাকিবের রুমে এলো ওর সাথে কথা বলার জন্য। আমায়রা সাকিবের ছোট বোন। এতদিন বাসা ছিল না সে। পড়াশোনার জন্য বাসা ছেড়ে কলেজের কাছেই হোস্টেলে থাকে। ভাইয়া এসেছে শুনে কালকে চলে আসতো, কিন্তু হঠাৎ কোচিংয়ে পরীক্ষা শুরু হলো কালকে, আর তাই পরীক্ষা দিয়ে আজকে সকালেই বাসায় ছুটে এসেছে ভাইয়ের সাথে দেখা করতে। যদিও বা জানে যে সাকিব ওর মুখটাও দেখতে চায় না, তারপরও ভাই তো। রুমে এসে খুঁজে পেল না ভাইকে, তাই বেলকনিতে হয়তো থাকতে পারে এটা ভেবে বেলকনিতে চলে এলো। এসে দেখে রাতের কাঁধে মাথা রেখে সাকিব ঘুমোচ্ছে, আর রাত ওর দিকেই তাকিয়ে আছে। এই মেয়েটাকে সহ্য হয় না আমায়ার। হনহন করে এসে রাতের কাঁধ থেকে এক ঝটকা সাকিবকে দূরে সরিয়ে দিল। তুই আমার ভাইয়ের সাথে এখানে কি করছিস রাত? আমার ভাইয়ের কাছে তুই এখনও ঘুরঘুর করছিস কেন? আমায়রার ধাক্কায় সাকিবের ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখে যার মুখ সে এই জন্মে দেখতে চায় না, সেই ওর সামনে দাঁড়িয়ে রাতের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। একরাশ ঘৃণার চোখে আমায়রার দিকে তাকালো সাকিব। ওকে কিছু বলার আগে তুই আমাকে বল, তুই আমার রুমে কি করছিস? আমি কি তোকে আমার রুমে আসার পারমিশন দিয়েছি? কোন অধিকারে আমার রুমে এসেছিস তুই? ভাইয়া, আমি তোর বউ। বের হ তুই আমার রুম থেকে। তুই আমার কেউ না, কেউ না তুই আমার, বুঝতে পেরেছিস? তুই এক্ষুনি বের হ বলছি। এই বলে সাকিব নিজেই আমায়রার হাত ধরে টানতে টানতে রুমের বাইরে বের করে দিল। রাত পেছন থেকে এসে সাকিবকে আটকাতে চাইল, কিন্তু তার আগেই সাকিব ওকে বলল, রাত বুড়ি, তুই এখন আমার রুম থেকে যা, আমি একটু একা থাকতে চাই প্লিজ। মুখটা কালো করে রাত ব্যাগ নিয়ে ও রুম থেকে বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পর সাকিব আমায়রার মুখের উপর দরজাটা খট করে বন্ধ করে দিয়ে আবার বেলকনিতে এসে বসল। মাথাটা যন্ত্রণা দিচ্ছে ভীষণ। 2 হাতে মাথা চেপে ধরে সামনের দিকে তাকিয়ে রইল। একটা বড় ফার্মেসির সামনে সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে রায়হান, তার ঠিক নেই। সিমরান কি কি করছে ভেতরে কে জানে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5:10 বাজে এখন। অসহ্যকর বিরক্তি নিয়ে মিল্লাতকে একটা কল দিল রায়হান। আমায়রার বয়ফ্রেন্ড মিল্লাত, সে ওদের প্ল্যানের মূল হোতা। ওর ইশারায় এই 2 জন বাদর নাচ নাচছে, আর ও ওদের দেখে আর হাসে। 2 বার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো মিল্লাত। প্রেয়সীর সাথে প্রেম নিবেদনে ব্যস্ত এই সময় ফোন আসাতে বেশ বিরক্ত হয়ে গেল সে। বা হাতে ফোন তুলে কানে দিতেই ওপাশ থেকে ভয় পাওয়া গলায় রায়হানের কণ্ঠ শোনা গেল। আন্টির অবস্থা খুব খারাপ হয়ে গেছে আজকে মিল্লাত ভাই, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। আজকেও আন্টিকে স্যালাইন দিতে হয়েছে, আরও 2টো কি ইঞ্জেকশন যেন, সেগুলোও দিতে হবে। সেগুলো নিতে আমরা ফার্মেসিতে এসেছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে ওখানেই দেখা করো। শার্ট আপ রাস্কেল, কখনো তো সময় বুঝে ফোন কর আমাকে, যখন তখন ফোন করে মেজাজ খারাপ করে দিবি না একদম। মা অসুস্থ হয়ে পড়লে আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? ডাক্তার যেখানে নির্দেশনা দিয়েছে সেভাবেই চিকিৎসা করা, ভালো না হলে পরে বলবি।
আমি কাউকে দিয়ে টাকা পাঠিয়ে দেব বাইরে গিয়ে চিকিৎসা করানোর জন্য। এখন ফোন রাখ ইডিয়েট। মিল্লাতের ব্যবহারে রায়হান থ হয়ে গেল। এই কেমন ছেলে আবার? নিজের মা অসুস্থ অথচ তার খোঁজ খবর নেয় না একবারও। সিমরান আর ওর মায়ের দেখাশোনা করে, যেচে কখনো ওর মায়ের খবর দিতে গেলে সবসময় এই ব্যবহারটাই করে ওদের সাথে। তখনই সিমরান ইঞ্জেকশনের প্যাকেট নিয়ে বাইরে বেরিয়ে এলো। রায়হানকে ওরকম চুপ করে থাকতে দেখে ইশারায় কিছু জিজ্ঞেস করতে ও বলল, মিল্লাত ভাই আজকে আসবে না বলল। ওনাকে আমি ঠিক বুঝতে পারি না জানো তো। ধুর, রাখো তো ওর খবর। আমরা আমাদের নিজেদের বিষয়টা নিয়ে ভাবি না, ওকে ভেবে আমাদের কি দরকার? রায়হান সিমরানের কথার প্রত্যুত্তরে কিছু বলল না, চুপচাপ হসপিটালের দিকে পা বাড়ালো দুজনই। রাতদের বাসায় এখন লঙ্কা কাণ্ড ঘটছে। সকালের ব্যাপারটা নিয়ে আসমা আর নাসিমার মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে, এখনও হচ্ছে। সেদিন রাজিয়ার কথাটা শোনার পর থেকে কেন জানি আসমার নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল তিনি মা হিসেবে ব্যর্থ। নিজের সন্তানদের আদর শাসনের দায়িত্ব তিনি নিজে না নিয়ে বোনের হাতে তুলে দিয়েছিলেন। বোন চোখের সামনে তার এক সন্তানকে মারে, আরেক সন্তানকে আদর করে, তারপরও তিনি কিছুই বলতে পারেন না। প্রথমে রাতের সাথে খুব ভালো থাকলেও হঠাৎ করে বুবু ওর সাথে কেন এত খারাপ ব্যবহার করে, কেন অকারণে দোষ দেয় তা আজও জানেন না তিনি। এতদিন খারাপ লাগলেও মুখ ফুটে কিছু বলতে পারেননি বুবুকে, কিন্তু রাজিয়াকে দেখে নিজের অপরাধ বোধটা যেন পাকাপোক্তভাবে গেঁথে গেল মনে। এইভাবে নিজের সন্তানকে অন্যের রসানলে আর পড়তে দিতে পারবে না তিনি। তাই আজকে নাসিমা রাতের সাথে অমন করে কথা বলে খেপে উঠলেন। সারাদিন দুই বোনের তর্কাতর্কি চলল। নাসিমার সাথে আরও যোগ হয়েছে আমায়রা। রাজিয়া সহ বাসায় বাকি সবাই মিলে ওই দুইজনের একজনকেও শান্ত করতে পারল না। এদিকে বাসায় কি চলছে না কিছু এসবের ধরাছোঁয়ার বাইরে রাত আর সাকিব দুজনের একজনও নিজের রুমের বাইরে বের হয়নি সারাদিন। একজন মন ভাঙার যন্ত্রণা সারাদিন কেঁদেছে, তো আরেকজন প্রিয় মানুষটাকে কষ্ট পেতে দেখে ছটফট করছে।